আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। সেভিংসটা ফুল হয়ে গেল। ওই দিন গেছে আমি বুক ফুলাই গেছি গিটার কিনতে। এটা সব থেকে ভালো লাগে যে ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। জানাবো বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হলেও এখনও কোনো উত্তর মেলেনি। তবে জবাব না পেলে আবারও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, হাসিনাকে দেশে আনতে পারলে বিচারের কাজ সহজ হবে। এদিকে বিশেষ অগ্রাধিকারে আওয়ামী লীগ সরকারের নেওয়া ৮ প্রকল্পে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে নথি চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। আরও জানাচ্ছেন আতিকা রহমান। গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দিতে ইতিমধ্যে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, প্রাপ্তি স্বীকার করলেও ভারত এখনো চিঠির উত্তর দেয়নি। জবাবের ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানালেন, কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার চেষ্টা চলছে। ফেরত পেলে বিচার দ্রুত গতিতে হবে। বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে। কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরো ভালোভাবে করা সম্ভব হবে। এদিকে আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ অগ্রাধিকারের ৮ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নথি চেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এছাড়া শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহেনা, তার মেয়ে টিউলিপ সিদ্দিকের দেশে বিদেশে ব্যাংক হিসেবে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। এদিকে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও রাজশাহী ৫ আসনের এমপি মনসুর রহমানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, নিজ নামে ১৯টি ব্যাংক হিসাবে ৪১,৮২,৮২,৩৩৪ টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে এটি মামলা রুজু হয়েছে। এছাড়া ১৫ বছরে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পে অর্থ লোপাটের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ ৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। দুদকের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক খাদ্য সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ইব্রাহিম মিয়ার আদালতে হাজির করা হলে এই আদেশ দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে দুদক জানিয়েছে ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সন্দেহভাজনভাবে ৪৩ কোটি টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে ইসমাইল হোসেনের সংশ্লিষ্টতা রয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানবন্দর থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা করা হয়েছিল ১৯ তারিখে, এই মাসের ১৯ তারিখে। ২০ তারিখে এই আসামি ইসমাইল হোসেন খান পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্ট দিয়ে। সেখান থেকে তাকে 54-এ অ্যারেস্ট করা হয় এবং আজকে আমরা এই দুর্নীতি দমন কমিশনের এই মামলায় তাকে শোন অ্যারেস্ট হিসেবে দেখানো হয়েছে। গত ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় ৬ শিক্ষার্থীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় করা মামলায় ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশন ও তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয় সংস্থাটি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিন ঢাকার আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। গত ১১ সেপ্টেম্বর আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ভিকটিমের পরিবারের পক্ষে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।
এ ঘটনায় ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান এই আদেশ দেন। দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। আমাদের তদন্ত সংস্থা এই ব্যাপারে ডিটেইল তদন্ত করে এবং তদন্ত পরে যেটা পাওয়া যায় যে এই ঘটনার সময়ে গুলিবর্ষণের সাথে ঢাকা ১৯ আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেছে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই মামলায় নাম গোপন রেখে আরও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত ৪ জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই ৪ জন আর সাইফুল ইসলাম ঢাকা ১৯-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। আগামী ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা তামিলের বিষয়ে শুনানির দিন ধার্য করেছে আদালত। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ড সহ স্বাধীনতার পর থেকে যেসব খুন, গুম, শাপলা চত্বরে পরিকল্পিত হত্যার বিচার করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব বন্ধ করে সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়া হবে। তারা আমাদের শত হাজার কর্মীকে খুন করেছে, হাজার হাজার কর্মীকে তারা পঙ্গু বানিয়েছেন, অসংখ্য কর্মীকে গুম করেছেন, তারা নারীকে খুন করেছেন, তারা পুরুষদেরকে খুন করেছেন, তারা শিশুদেরকে খুন করেছে, তারা বৃদ্ধদেরকে খুন করেছে। পুরা ১৫.৫ বছর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত তাদের হাত এই দেশের মানুষের রক্তে ভেজা। কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার ঘটনায় ভিডিও দেখে ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে পাতুড্ডা এলাকার ইসমাইল হোসেন মজুমদার, কুলিয়ারা গ্রামের মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইলিয়াস ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলার আবুল কালাম আজাদ ও চাঁদপুরের মৈশাদী এলাকার ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদকে গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে আটককৃতদের কারাগারে পাঠানো হয় বলে জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ATM আখতারুজ্জামান। এর আগে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় 2 কর্মীকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলাম। কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ও জেলা সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকীর যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সবার আগে জনপ্রশাসনকে সংস্কার করতে হবে। তা না করে নির্বাচন হলে প্রশাসন আবারও ক্ষমতাসীনদের লেজুর ভিত্তি করবে, এমন আলোচনা উঠে আসে সিডাপ মিলনায়তনে সাবেক আমলা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও শিক্ষার্থী প্রতিনিধি সহ অর্থনীতিবিদদের সংলাপে। আরো জানাচ্ছেন বিলাল হোসেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ জনপ্রশাসন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন শিক্ষার্থী প্রতিনিধি সহ সাবেক আমলা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, অর্থনীতিবিদরা। অ্যাকিউরেট ডেটা না থাকাতে আমরা অনেক কিছু আসলে জবাবদিহিতাটা নাই। কোন দলের দালাল থেকে জনগণের সেবকে পরিণত করতে হবে প্রশাসনকে। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে জনসেবা মন্ত্রণালয় করার দাবি জানান বক্তারা। আমাদের জনপ্রশাসনের এবং আমাদের যে সচিবরা আছে, যে আমলারা আছে, তাদের মনস্তত্ত্বই হলো দালালের, ছোট লোকের। তারা সারা জীবন হচ্ছে দালালি করে গেছে ক্ষমতার। যখন একটা ইনস্টিটিউশনকে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি থেকে আলাদা করা যায় না, আমার মনে হয় সমস্যাটা সেই জায়গা। সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো দুর্নীতির বিচার করে জনপ্রশাসনকে সক্রিয় করার দাবি জানান। চেঞ্জগুলো আসছে, আগে যেটা ছিল আজকে সেটা নাই, আগামী বাংলাদেশ সেটা হবে না, এটা আমাদের বিশ্বাস। আজকে আমরা সবাই কথা বলতে পারি। স্বৈরতন্ত্র যেন আর ফিরে না আসে, সেজন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি জানিয়ে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রশাসন এখনো ব্রিটিশ নিয়মেই চলছে। দুর্ভাগ্যবশত আমাদের 52-53 বছরে সেটা ঘটেনি। জনপ্রশাসন জনগণের প্রশাসন হওয়া দরকার এবং জনগণের স্বার্থে কাজ করা দরকার। গার্ড অব অনার
এবং এটা এত বেমানান একটা স্বাধীন দেশের জন্য। নির্বাচন কমিশন শীঘ্রই সরকারকে নির্বাচন সংস্কার প্রস্তাব দেবে বলে জানান তিনি। সংস্কারের যে মূল্যায়ন হয়েছিল 2007 সালে 2008 সালে, যে তখন তো এটা গালিতে পরিণত হয়েছে। এ সময় নাগরিক ও রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান ডক্টর বদিউল আলম মজুমদার। গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের সকলের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। যারা সন্ত্রাস, গণহত্যা, দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ শেষে কথা বলেন তিনি। জনগণের কাছে আওয়ামী লীগকে গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার জবাব দিতে হবে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্তর্বর্তী সরকারকে বিএনপির ওপর নাখোশ না হয়ে নির্বাচন দিয়ে জনগণের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাহিদ রহমানের রিপোর্ট। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিএনপি মহাসচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের বিএনপিতে ঠাঁই মিলবে না। নির্দেশ দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। এদিকে 17 বছর কারাগারে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ছুটে যান দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এই সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা বলেন, গুম, খুন সহ জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের বিচার দেখতে চায় দেশের মানুষ। যে কারণে আন্দোলন এবং সংগ্রাম হয়েছে, আমরা যেন সেই কারণ এবং সংগ্রাম ভুলে না যাই। শেখ হাসিনা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলেন না, তিনি কখনোই স্বাধীনতার যে প্রকৃত চেতনা তার লোক ছিলেন না। কারণ তিনি বারবারই চেষ্টা করেছেন, যারা সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা চান, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদেরই ক্ষতি করার চেষ্টা করেছে। যারা এই জুলাই আগস্টে নিহত হয়েছে, আহত হয়েছে, এর কোনো জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার তাদের নাই। রাজধানীর গুলশানে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও গ্রুপ ড্রয়ের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় হাফিজউদ্দিন আহমেদ বলেন, দুর্নীতির মাফিয়ার দল যেন আর বাংলাদেশে আসতে না পারে সেই লক্ষ্যে জনগণের পাশে থাকবে বিএনপি। সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ? আমার দোষ না। আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন লম্বা করতেছেন? কেন 1 বছর, 2 বছর, 3 বছর করতেছেন এগুলা? জাহিদ রহমান, RTV, ঢাকা। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে 7 জন হত্যার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু লোমহর্ষক এই ঘটনার একদিন পার হলেও এখনো কোনো মামলা হয়নি। অন্যদিকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে পরিকল্পিত হত্যা বলছে নিহতের স্বজনরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থির রিপোর্ট। চাঁদপুরের মেঘনায় সারবাহী জাহাজে 7 জন খুনের ঘটনায় 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। কমিটিকে 5 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তবে নৃশংস এই ঘটনার একদিন পার হলেও এখনো মামলা প্রক্রিয়াধীন বলছে পুলিশ। পুলিশের সকল ইউনিট কাজ করছে, বিশেষ করে কোস্টগার্ড, আমাদের কুমিল্লা র্যাব এবং আমাদের CID, PBI। আশা করি এটা রহস্য উদ্ঘাটন হবে এবং এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারব। অন্যদিকে নিহতদের পরিচয় শনাক্তের পর চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হাড়ের এক সাইডে যেভাবে কোপানো হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, সেটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো মতে ডাকাতি না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা আমরা সুষ্ঠু একটা বিচার চাই এবং এই ঘটনাকে যাতে অন্য কোনোভাবে প্রভাবিত না হয়। নির্মমে হত্যাকাণ্ডের শিকার আল বাখারা জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া ও তার ভাগ্নে সবুজ শেখের ফরিদপুরের বাড়িতে চলছে শোকের মাতম। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ফরিদপুরের জুয়েল। লোমহর্ষক এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজনদের। জাহাজে আগে চাকরি করতো, এখন তারপর মাস্টার পরীক্ষা দিয়ে মাস্টার হয়েছে,
ঠিক আছে, এখন চাকরি শেষের দিক, আর বাইক নিয়ে গেছে 20-25 দিন ধরে, মানে বাইক নিয়ে গেছে। অপরাধের বিচার না হলে অপরাধ তো কমে কমে বাড়বে, অতএব এটা সুষ্ঠু তদন্ত করে বিস্তারে আওতায় আনা দরকার। এর আগে সোমবার চাঁদপুরের মেঘনায় ঈশানবালা খালের কাছে নোঙর করা অবস্থায় সার বোঝাই জাহাজ এমবি আল বাখারা থেকে 5 জনের মরদেহ ও 3 জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। নুসরাত জাহান সিনথি, RTV। বড়দিন উদযাপনে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ডিএমপি। রাজধানী কাকরাইল চার্চে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। অন্যদিকে বড়দিনে রাজধানীতে পটকা ফোটানো, ফানুস ওড়ানো ও আতশবাজিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি। রফিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। রাত পোহালেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্ট ধর্মমতে এই দিনে বেথেলহেমের গোশালায় মানবজাতির ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব ঘটেছিল যীশু খ্রিস্টের। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্ম অনুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্য, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন। আগামীকাল বড়দিনের দিন সকালে 2টি খ্রিস্টজাগ, সকাল 6:30টায় এবং সকাল 9টায়। আমাদের কিছু কীর্তন হবে, সংকীর্তন, যিশুর জন্মকে কেন্দ্র করে যে কীর্তন হয়ে থাকে সেটা। আগামী দিনে যেন সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সেই প্রত্যাশা এই ধর্মগুরুর। ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা করব, আমাদের দেশের জন্য, প্রথমত দেশমাতৃকার জন্য শান্তি, স্থিতিশীলতা এবং একটা সুন্দর পরিবেশ আমরা যেন তৈরি করতে পারি। কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা মহড়া পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম জানান, বড়দিন উপলক্ষে প্রয়োজনীয় সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের পোশাকধারী পুলিশ আছে এবং সিভিল ড্রেসে যারা আছেন আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য তারাও আছেন। একই সাথে আপনারা জানেন যে বর্তমানে আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারাও মাঠ পর্যায়ে কাজ করছে। এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য পাইনি যে তাদের প্রতি কোনো হুমকি হতে পারে, তারপরে আমরা সচেতন আছি। এদিকে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাত 12টা থেকে বুধবার রাত 12টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, এই বিষয়ে সবশেষ প্রস্তুতি জানাতে রাজধানীর ফার্মগেট হলি রোজারি চার্চ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারজান ইভান। ইভান, জানাবেন যে উৎসবের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ। রাত পোহালেই বড়দিন, আর খ্রিস্টান ধর্মাবলম্বী সকলেই কিন্তু ইতিমধ্যেই গির্জায় চলে এসেছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর ফার্মগেটের হলি রোজারি গির্জায়। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগামী কিছুক্ষণের মধ্যেই এখানে উপাসনা শুরু হয়ে যাবে। নানা রকম আয়োজনে চলছে এবং গির্জার এবং বিভিন্ন হোটেলেও আয়োজন চলছে। বড়দিন ঘিরে বর্ণিল সাজে ইতিমধ্যেই সেজেছে এই গির্জাটি। চারপাশে আলোকসজ্জা আর ক্রিসমাস ট্রির আলোর ধ্বনিও আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি গির্জার মতো আঙিনায় আমরা দেখতে পাচ্ছি গোশালা, যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। আর গোশালার সাথেই দেখতে পাচ্ছি আমরা সান্তাক্লজ কালকে কিন্তু শিশু এবং শিশুদের চকলেট এবং কেক বিতরণ করবেন। ইতিমধ্যেই অনেক দর্শনার্থী চলে এসেছেন, যেহেতু 7:30টার সময় প্রার্থনা শুরু হবে। আমরা একজনের সাথে একটু কথা বলবো এখানে, তারপরে তার কাছে একটু জানতে চাবো অনুভূতি। আপনি কোথা থেকে এসেছেন? আমি খাগড়াছড়িতেই, কিন্তু বর্তমানে আমি ঢাকা মিরপুরেই থাকি, সারাপাড়াতেই। তো এখানে এসে খুবই ভালো লাগতেছে, কারণ বছরে একবার আমাদের বড়দিন। এখানে মানে প্রত্যেকবারে অনেক মানুষ দেখা যায়, কিন্তু এবারে বেশি মানুষ দেখা গেছে। খুবই ভালো লাগতেছে এতজন মানুষকে দেখে। তো আরও বেশি ভালো লাগতেছে যে এবারে গির্জাগুলোকে বেশি সুন্দর করে সাজানো হয়েছে। তো আর অনেকজন মানুষকে দেখে, এমনকি আমাদের 7:30টার সময় এখন মিশা শুরু হবে। তো মিশার পর তো আমরা সবাই বাসায় চলে যাব। আবার কালকে হচ্ছে মেন খ্রিসমাস, তো কালকে এসে আরও যাতে ভালো দিন কাটাতে পারে বড়দিনের, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর আমার অনুভূতি হচ্ছে খুবই ভালো লাগতেছে বড়দিন শুরু হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিবাদী সরকারের করা সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2014 করা হয়েছে
214 করা হয়েছে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। আজ উপদেষ্টা পরিষদের 17তম বৈঠকের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে বলে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান প্রেস সচিব। আগের আইনের সব বিতর্কিত ধারা বাতিল করে গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে শফিকুল ইসলাম বলেন, এই আইনের মাধ্যমে ইন্টারনেট দুনিয়ার নিয়ন্ত্রণ নয়, নিরাপদ করা হবে। নতুন যে সাইবার সুরক্ষা যে অধ্যাদেশ, এটার মাধ্যমে যেরকম সাইবার স্পেসও যেরকম সুরক্ষিত হবে আমাদের সমস্ত ভালনারেবল পিপলের জন্য, সমস্ত মানুষের জন্য, ঠিক অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের মিডিয়া ফ্রিডমকে প্রোটেক্ট করবে। এটা কোনোভাবেই আপনার স্বাধীনতাকে সংকুচিত করবে না। গ্রাহকের বীমা দাবি পরিশোধকে গুরুত্ব দেওয়ার ফলে দেশব্যাপী ন্যাশনাল লাইফ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজীমুদ্দিন। সকালে নরসিংদী ড্রিম পার্কে আয়োজিত বীমা দাবি পরিশোধ পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কথা বলেন তিনি। সভায় 15,63,00,000 টাকার বীমার দাবি চেক গ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয়। জনবীমা উন্নয়ন প্রধান ডিএমডি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহারউদ্দিন মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে ঢাকা, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীর প্রায় 8,000 সফল উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। গ্রাহকের 1 মিনিট টাকা মেয়াদোত্তীর্ণ লাভ বোনাস সহ আমরা 1 দিনে 1 ঘন্টার ভিতরে আপনার টাকা দিতে পারি। 2023 সালে 1108 কোটি টাকা দাবি পরিশোধ করেছি। আর 2024 সালে ইনশাআল্লাহ আমরা 1200 কোটি টাকা দাবি পরিশোধ করতেছি। কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হলো ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউশন কনফারেন্স। হোটেল রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্টে রোববার হয় ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। একই স্থানে সোমবার হয় সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। দুটি সম্মেলনই আতশবাজির মাধ্যমে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। ওয়ালটন ও সেফ ইলেকট্রিকের 1000-এরও বেশি ডিস্ট্রিবিউটর ও সেলস এক্সিকিউটিভরা এতে অংশ নেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এসএমসি প্লাসের স্পন্সরশিপে শুরু হয়েছে উইন্টার স্ম্যাশ 2024 ব্যাডমিন্টন টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর অধ্যাপক শামস রহমান, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন খা, এসএমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ উদ্দিন নাসির, মার্কেটিং এর জিএম খন্দকার শামীম রহমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে যুব সমাজকে অনুপ্রাণিত করতে পারফর্ম করে ওয়ারফেজ ব্যান্ড। 6টি ক্যাটাগরিতে 3 দিনের এই প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে 26 ডিসেম্বর। রাজবাড়ীর কালুখালীতে সব ধরনের সেবা নিয়ে এনআরবিসি ব্যাংকের 108তম শাখার ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার রতনদিয়া বাজারে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের শেয়ার হোল্ডার আখতারুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান, অ্যাডভোকেট ইমদাদুল হক, এসআরবিসি ব্যাংকের ফরিদপুর এরিয়া ইনচার্জ জাকারিয়া ইসলাম, কালুখালু শাখার ব্যবস্থাপক জসিরুল ইসলাম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।